হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারকের শুভেচ্ছা। এবং আশা করি তোমাদের সবার রোজায় অনেক ভালো গিয়েছে এবং ঈদটাও তোমাদের অনেক ভালো যাবে। আজকে আমি এক্সপ্লেন করবো সোল লেভেলিং সিজন 2 এর এপিসোড নাম্বার 13। তোমরা যারা আগের এপিসোডগুলো দেখোনি সেগুলো লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। দেরি না করে শুরু করে দিচ্ছে আজকের ভিডিও। গত এপিসোডে দেখেছিলাম আমরা জিনো অ্যান্ড কিংকে মেরে দেয়, বাট চাইনের অবস্থা অনেক খারাপ ছিল। তখন জিনোর মাথায় একটা আইডিয়া আসে এবং সে ক্যামেরাম্যানকে রেকর্ড করা বন্ধ করতে বলে। তো ক্যামেরাম্যান তার কথায় রাজি হয়ে যায়। তারপরে টাক্স বিয়ঙ্গর লাশ তাদের সামনে এনে রেখে দেয়। বেগ থেকে জিজ্ঞাসা করা যায় সে কি করতে যাচ্ছে। তো জিনু বলে যে এখন কথা বলা তাদের কাছে কোনো টাইম নেই। সে বিয়ঙ্গের লাশের কাছে গিয়ে অ্যারাইজ বলে, যার ফলে বিয়ঙ্গের শ্যাডো এক্সট্র্যাক্ট হয়ে যায় এবং সেও জিনুর আর্মির একটা সোলজার হয়ে যায়। ওইদিকে গোতর টিমের যে হান্টার্সরা জীবিত বেঁচে গিয়েছিল তাদেরকে তাদের চেয়ারম্যান আবার সেই আইল্যান্ডে যেতে বলে। ওশিনো বলে যে তুমি আমাদের আবার সেই জায়গাতেই পাঠাতে চাচ্ছ যেখানে সেই মনস্টারটা আছে। তুমি যদি তাকে তোমার নিজের চোখে দেখতে তাহলে তুমি এমনটা কখনোই বলতা না। সে গোতকেও খুব ইজিলি মেরে দিয়েছিল। তো তারপর রেজি বলে যে সেই অ্যান্ড কিংটা মারা গিয়েছে, কোনো একটা কোরিয়ান হান্টার তাকে মেরে দিয়েছে। ওইদিকে বাকি সবাই জিনোর স্কিল দেখে একদম অবাক হয়ে গিয়েছিল। এটাই যে সে মরে যাওয়া মানুষদের শ্যাডো বের করে তার পাওয়ার ইউজ করতে পারে। তারপরে বিয়ঙ্গ মানে তার শ্যাডো চাইনের দিকে যাওয়া শুরু করে। জিনহু বলে যে সে একটা আওয়াজ শুনতে পেয়েছিল এবং সেই আওয়াজটা বিয়ঙ্গেরই ছিল, যে তার পাওয়ার ইউজ করতে বলছিল। তো বিয়ঙ্গ যেহেতু এস্টাঙে হিরাচ্ছিল তো সে চাইনকে খুব ইজিলি হিল করে দেয়। জিনু বলে যে বিয়ঙ্গ অরিজিনাল জীবনে শিওর একজন ভালো মানুষ ছিল, কারণ জিনু তাকে কোনো অর্ডারই দিয়েছিল না। তারপরে সে নিজে থেকে গিয়ে চাইনকে হিল করা শুরু করে দেয় এবং চাইন একদম ঠিক হয়ে যায়। তো ক্যামেরাম্যানও বুঝতে পেরেছিল যে জিনু ক্যামেরা কেন বন্ধ করতে বলেছিল, কারণ সে তার এই শ্যাডোওয়ালা পাওয়ারটা কাউকেই বলতে চায় না। জয় তখন মনে মনে ভাবে যে প্রত্যেক ব্যাটেলের সাথে লেভেল আপ করা কতটা ডেঞ্জারাস একটা পাওয়ার। বেগ তারপরে জিনুকে বলে যে বিয়ঙ্গের পাওয়ার ফিউচারে তার অনেক কাজে আসবে, বাট বিয়ঙ্গ সবসময় ফাইটকে ঘৃণা করত। তো সে চায় না জিনু তার শ্যাডোকে ইউজ করুক। জিনু তখন তাকে বলে যে তার সেই রেড গেট দিনের কথা মনে পড়ে গেল, যেখানে বেগ ঠিক এইভাবেই তার কাঁধে হাত রেখেছিল। বাট এইবার বেগ কোনো অর্ডার করছে না, বরং রিকোয়েস্ট করছে। আর এছাড়াও জিনু বিয়ঙ্গকে তার শ্যাডো আর্মিতে রাখবে না। জিনু তারপরে বিয়ঙ্গের কাছে গিয়ে তার শ্যাডোকে রিলিজ করে দেয়, যার ফলে তার শ্যাডো শেষ হয়ে যেতে থাকে। বিয়ঙ্গ বেগের দিকে তাকে একটু স্মেল করে এবং একদম সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। ওইদিকে জাপানি সেই চেয়ারম্যানটা ভাবছিল যে জিনু সেই আইল্যান্ডে হঠাৎ করে কিভাবে পৌঁছে গেল। সে তো রেডে পার্টিসিপেটও করেছিল না। রেজি বলে যে জানা নেই, বাট পাওয়ার রেডিং অনুযায়ী সে হঠাৎ করে আইল্যান্ডে চলে এসেছে। তো চেয়ারম্যান অনেক রাগান্বিত অবস্থায় ভাবতে থাকে যে সে 7টা এস্টার্নের হান্টার হারিয়ে ফেলেছে এবং ফাইনাল বসকেও কোরিয়ান হান্টাররাই মেরেছে। তো রেজি তাকে জিজ্ঞাসা করা যে তাদের প্ল্যান 9 অ্যাক্টিভেট সে করবে নাকি করবে না। আমাদের যদি আরো হান্টার মারা যায় তাহলে আমাদের দেশ আরো দুর্বল হয়ে যাবে এবং আমাদের দেশে খুলে যাওয়া গেট করে আমরা সামলাতে পারবো না। তো চেয়ারম্যান তারপরে বলে যে যত দ্রুত সম্ভব সেখান থেকে চলে আসো এবং সে রাগের ঠেলায় তার ফোনই ভেঙে ফেলে। ওকে, তোমরা আমার ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে কিছু সাউন্ড শুনতে পাবা। তো যেহেতু আমি গ্রামে আসছি, এখানে আমি রেকর্ড করতেছি, এই সাউন্ডগুলো তোমরা শুনতে পাবাই, এখানে কিছু করার নেই। কাইন্ডলি একটু ম্যানেজ করে নিও। অ্যান্ড কিং এবং কুইনের মরে যাওয়ার পরে বাকি যেই সব অ্যান্ডগুলো বেঁচেছিল সেগুলো সব এদিক ওদিক ওড়া শুরু করে দেয় এবং বাইরের যে জাহাজগুলো সেই আইল্যান্ডকে ঘিরেছিল সেখানে থাকা হান্টার্সরা সেই অ্যান্ডগুলোকে মারার চেষ্টা করছিল, কারণ সেই অ্যান্ডগুলোর এখন আর কোনো লিডার নেই। তারা যে কোনো কিছুই করতে পারে এবং উড়ে শহরের দিকেও চলে যেতে পারে। ওইদিকে সব কোরিয়ান হান্টার্সরাই সেই কেভ থেকে বের হয়ে তাদের প্লেনে উঠে যায়। তো জয় বলে যে খুব দ্রুত এখান থেকে বের হও। তো একটা হান্টার বলে যে জিনু কোথায়। তো জয় বলে যে সে এখানেই থাকবে, বাকি যেই ডিমগুলো এবং অ্যান্ডসগুলো বেঁচে গিয়েছে সেগুলোকে শেষ করার জন্য। আর আমাদের যে অবস্থা, আমরা এখানে থাকলে তাকে শুধু স্লোই করে দেব এবং চাইন এখন মোটামুটি ডেঞ্জার থেকে বাইরে এবং তাকে যত দ্রুত সম্ভব ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। তারপরে তারা সবাই সেখান থেকে চলে যায়। ওইদিকে টাক্স তার আগুন ইউজ করে সেই ডিমগুলোকে জ্বালানো শুরু করে দেয় এবং আমরা দেখতে পাই এতে জিনু লেভেল আপ হচ্ছিল। তারপরে জিনু ডিমন মনার্কের শর্টটা বের করে নেয় এবং সেটার একটা স্ল্যাশেই অনেকগুলো অ্যান্ডকে মেরে ফেলে এবং বাকি কাজ সেটা শ্যাডো সোলজারের ওপর ছেড়ে দেয় এবং তারা সবাই সেই অ্যান্ডসগুলোকে মারা শুরু করে দেয় এবং আস্তে আস্তে জিনুর লেভেল 100 হয়ে যায়। তারপরে জিনু অ্যান্ড কিং এর বডির কাছে যায়, যার মরে যাওয়ার পরেও জিনু তার ভিতর থেকে পাওয়ারফুল অরা ফিল করতে পারছিল। জিনু তারপরে অ্যান্ড কিং এর শ্যাডো এক্সট্রাক্ট করার জন্য অ্যারাইজ বলে, বাট সে হঠাৎ করে একটা অন্ধকার জায়গাতে পৌঁছে যায় যেখানে সে কোনো কিছুই ফিল করতে পারছিল না। বাট সাথে সাথে সে আবার রিয়েল ওয়ার্ল্ডে চলে আসে এবং আমরা দেখতে পাই তার সামনে অ্যান্ড কিং এর শ্যাডো দাঁড়িয়েছিল এবং সেও এখন জিনুর আর্মির মেম্বার হয়ে গেছে। জিনু তারপরে বাকি অ্যান্ডসগুলোকে অ্যারাইজ করার জন্য যেতে থাকে। ঠিক তখনই অ্যান্ড কিং জিনুকে ডেকে বলা যায় মাই কিং। এটা শুনে জিনু একদম অবাক হয়ে যায়, কারণ আজ পর্যন্ত তার কোনো শ্যাডো সোলজারই কথা বলেনি। তো এ কিভাবে কথা বলতে পারছে?
অ্যান্ড কিং জিনুর সামনে হাঁটু গেড়ে বসে তাকে বলে যে মাই কিং, আমাকে একটি নাম দিন। তো জিনু দেখতে পায় তার র্যাঙ্ক জেনারেল ছিল। তো এই র্যাঙ্কটা সে প্রথমবার দেখছিল। সম্ভবত এই র্যাঙ্কের কারণেই এই অ্যান্ড কিংটা কথা বলতে পারছে। তো জিনু তাকে বলে যে আমি তোমাকে মেরেছিলাম, তারপরেও তুমি আমার কমেন্ট ফলো করবা। অ্যান্ড কিং বলে যে আমি মরিনি, বরং আপনার হাতেই আমার রিবার্থ মানে পুনর্জন্ম হয়েছে, এবং এতে আমি অনেক খুশিও হয়েছি, এবং আমি সারা জীবনের জন্য আপনার সেবা করতে চাই। সো আমাকে একটি নাম দিন। তো জিনু বলে যে আজ থেকে তোমার নাম বেরু। তারপরে জিনু বাকি সব অ্যান্টসগুলোকেও তার শ্যাডো সোলজার বানিয়ে নেয়। ওইদিকে অনেকগুলো অ্যান্টস উড়ে শহরের দিকে চলে এসেছিল, এবং সেখানে তাদেরকে আটকানোর জন্য সব ছোটখাটো হান্টাররা দাঁড়িয়েছিল। মিংসুং নামের একটা হান্টার তো ভয়ের ঠেলে বাথরুমের মধ্যে গিয়ে লুকিয়ে যায়, এবং বাকি হান্টার্সরা সেই অ্যান্টসগুলোর সাথে ফাইট করা শুরু করে দেয়। তো জিনু দেখতে পায় যে অ্যান্টসগুলো তো অনেক বেশি। তো বেরু বলে যে এখানে 4000 আছে, এবং কোনো লিডার না থাকার কারণে তারা চারদিক ছড়িয়ে গেছে। জিনু তারপরে বেরুকে বলে যে তুমি কি তাদেরকে মারতে পারবা? বেরু বলে যে ইয়েস মাই কিং, আপনি শুধু আমাকে আদেশ করুন। তারপরে বেরু উড়ে চলে যায় এবং অ্যান্টসদের মারা শুরু করে দেয়। ওইদিকে মিস্টার কিমের ওপর একটা অ্যান্ট অ্যাটাক করতেই যাচ্ছিল। ঠিক তখনই বেরু সেটাকে টুকরো টুকরো করে ফেলে। সে তো বুঝতেই পারছিল না যে সেটা কি ছিল, যে সবগুলো অ্যান্টসকে মারতে মারতে এখান থেকে চলে গেল। বাট সে আমাদের বাঁচিয়ে নিয়েছে, এবং জুহি বুঝতে পেরে যায় যে এটার পিছিয়ে জিনুই থাকবে। ওইদিকে হান্টার্সদের হেলিকপ্টারকে অ্যান্টসরা ঘিরে ফেলেছিল। তাদের ম্যাজিক ইউজে কোনোভাবে তাদের হেলিকপ্টারকে শিল্ড করে রেখেছিল, এবং বাকি হান্টার্সরা কিছুই করতে পারছিল না। তো বাকি সব অ্যান্টসরা শিল্ডকেই ভেঙেই তার হেলিকপ্টারের দিকে আসা শুরু করে দেয়। ঠিক তখনই সেই অ্যান্টসগুলোর ওপর বড় একটা লাইটিং মতো চলে আসে, এবং সেই সবগুলো অ্যান্টসই সেখানে মারা যায়। তো আমরা দেখতে পাই এই কাজটা জিনু করেছিল, যে কাইসেলের ওপর বসে উঠছিল এবং তার হাতে বারানের তলোয়ার ছিল। তো এর সাথে জেজু আইল্যান্ড মিশনটা শেষ হয়ে যায়। সব এসসাং হান্টাররাই ঠিকঠাকভাবে ফিরে এসেছিল, এবং বাকি সব হান্টার্সরা অ্যান্টসদের শহরের মধ্যে ঢুকতেই দেয়নি। চাইন যে ফুল টাইম বেহুশ ছিল তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। তো যুদ্ধেও নাকি মারাও গিয়েছিল। বাট ফাইনালি তারা জেজু আইল্যান্ড মিশনটা শেষ করতে পেরেছে, এবং এই 4th জেজু আইল্যান্ড মিশনে ফাইনালি তাদের জিত হয়েছে। তারপরে 2 দিন পর আমরা চায়নার বর্ডার দেখতে পাই, যেদিকে কিছু অ্যান্টস উড়ে যাচ্ছিল। বাট তাদের কাছে একটা ন্যাশনাল লেভেলের হান্টার ছিল যার নাম ছিল লিউ জি ক্যান। সেটা শর্ট দিয়ে একটা স্ল্যাশ করে এবং এক্সট্রা সেই সব অ্যান্টগুলোকে একদম মেরে ফেলে। তো লিউ বলতে থাকে যে কত লজ্জার বিষয়, আমার অ্যান্ট কিংকে মারার জায়গায় এই মশাগুলোকে মারতে হচ্ছে। আমাকে যদি সেখানে যেতে দেওয়া হতো তাহলে অনেক মজা হতো। তো রেডের পরে কিছুদিন পার হয়ে যায়। যেই মানুষগুলো রেডে মারা গিয়েছিল তাদের উদ্দেশ্যে একটা মেমোরিয়াল বানানো হয়েছিল। অনেক হান্টার্স এবং অনেক সাধারণ মানুষও সেখানে এসেছিল। জিনু এখানে ফুল দেওয়ার জন্য চলে আসে, এবং ফুল দুনিয়ায় জেনে গিয়েছিল যে এই রেডটা জিনুর কারণেই সাকসেসফুল হয়েছে। কিছু মানুষ তাকে হিরো বলছিল, এবং কিছু মানুষ এটাও বলছিল যে জিনু যদি ফার্স্টে হান্টারদের সাথে যেত তাহলে আর এত মানুষ মারা যেত না। বাট সে তো অরা ফার্মিং করার জন্য বিল্ডিং এর ছাদে দাঁড়িয়েছিল। বেগ জিনুকে বলে যে তোমার মাথা উঁচু রাখো, যে যা কিছুই বলে আমাদের জিত তোমার জন্যই হয়েছে। তো তারপরে জিনু এখান থেকে চলে যেতে থাকে। আমরা দেখতে পাই যে চাহিন তাকে দেখছিল। তারপরে চেয়ারম্যান গো জিনুকে ধন্যবাদ জানাই। জিনু তাকে বলে যে সে যদি ফার্স্টে তাদের সাথে যেত তাহলে বিয়াঙ্গু জীবিত থাকতো। গো বলে যে বাট তোমার কারণে বাকি সব এস র্যাঙ্কের হান্টার এবং আমাদের দেশ ঠিকঠাক আছে, এটাই অনেক বড় একটা বিষয়, এবং এটার জন্য তুমি রেওয়ার্ডও পাতা। তারপরে গো জিনুকে জিজ্ঞাসা করা যে সে সামনে কি চিন্তা ভাবনা করেছে, কারণ তার পাওয়ার এখন ফুল দুনিয়ায় দেখে নিয়েছেন। সো মানুষ তাকে এখন আর একা ছাড়বে না, কিছু মানুষ তাকে তাদের গিল্ডে নেওয়ার জন্য যাবে। এই কারণে সে জানতে চায় জিনু এখন কি করতে চাচ্ছে। জিনু তারপরে বলে যে সে তার নিজের গিল্ড শুরু করতে চাচ্ছে। ওইদিকে আমাদের জেজু আইল্যান্ডের সিন দেখানো হয়, যেখানে গিয়েছিল নাইট গিল্ডস এর মাস্টার জংসু। বলে যে সেখানে এসেছে এটা দেখতে কোনো অ্যান্ড বেঁচে আছে কিনা, এবং যদি সেখানে কোনো ইম্পর্টেন্ট আইটেম থাকে সেগুলো সে যেন কালেক্ট করতে পারে। অ্যাসোসিয়েশনে তার উপর ভরসা আছে, এজন্যই তাকে এখানে পাঠানো হয়েছে। ঠিক তখন আমরা দেখতে পাই সেই কেভ থেকে একটা পার্সন বাইরে বের হয়ে আসে। জংসু জিজ্ঞাসা করা যে এটা কে এবং সে এখানে কি করছে, বাট সেই পার্সনটা আলাদা একটা ল্যাঙ্গুয়েজে কথা বলছে না। ঠিক তখনই কেভ থেকে অন্য একটা হাঁস বাইরে বের হয়ে আসে, এবং সে একটা চটকি বাজে সব হান্টার্সদের সেখানে বেহুশ করে দেয়। এবং আমরা দেখতে পাই সেই পার্সনটার বডি একদম নীল কালারের ছিল, এবং তাকে দেখে একটা এলভসের মতো লাগছিল। তারপরে তারা কিছু অদ্ভুত টাইপের কথা বলতে থাকে, এবং তারপরে তারা বলে যে কেউ একজন আছে যে মানুষদের সাথে আছে, যেটা তার করা উচিত না। সম্ভবত তারা জিনুর কথাই বলছিল। তারপরে তারা দুইজনেই নিজেদের পোর্টাল খুলে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই আমরা দেখতে পাই সেখানে ছিল জিনুর ফাদার ইল-ওয়ান, যে লুকিয়ে এই সবকিছু দেখছিল। তো ওইদিকে জিনু তার গিল্ড খোলার পারমিশন পেয়ে গিয়েছিল। তো জিনু সেটার জন্য অফিস খোঁজা শুরু করে দেয়, এবং হান জিনুকে বলা যায় সে যেন তাকে হায়ার করে। জিনু ট্রাফিক জ্যামে আটকে ছিল, তখন তার কাছে মিস্টার বোর কল আসে। সে তাকে বলে যে জিনু যেখানে আটকে আছে তার পাশে একটা বি র্যাঙ্কের ডানজান খুলে গিয়েছে, এই কারণে সেখানে ট্রাফিক জ্যাম লেগেছে, এবং হান্টারদের সেখানে পৌঁছাতে একটু টাইম লাগতে পারে। তারপরে জিনু সেই গেটের কাছে যায় এবং একলাই সেই গেটের মধ্যে ঢুকে যায়। বাট সেটার মধ্যে যেতেই সেই নর্মাল গেটটা একটা রেড গেটে চেঞ্জ হয়ে যায়। তো ভেতরে আমরা দেখতে পাই জিনু বড় একটা জঙ্গলের মধ্যে চলে এসেছিল,
এবং তার সামনে অনেকগুলো মনস্টার ছিল। তারপরে জিনু তার শ্যাডো আর্মিতে সামন করে, যারা দেখতে অনেক বড় হয়ে গিয়েছে, এবং তাদের মধ্যে সবথেকে পাওয়ারফুল ছিল পেরু। তারপরে জিনু তাদেরকে অ্যাটাক করার জন্য অর্ডার দিয়ে দেয়। ওইদিকে চাইন বলে যে তার এখনো অনেক কিছু শিখতে হবে, সে ডাজের মতো অনেক দুর্বল ছিল এবং অন্যদের তাকে বাঁচাতে হয়েছে এবং তাকে সেই পার্সনটার মতোই হতে হবে, এবং এটার জন্য আমাকে আরো বেশি স্ট্রং হতে হবে। তারপরে আমাদের বাকি সবাইকেই দেখানো হয় এবং এখানে আমরা কিছু ফ্যান সার্ভিসও দেখতে পাই, এবং এটাই ছিল এই সিজনের লাস্ট এপিসোড। এবং লাস্টের দিকে আমাদের জিনুর একটা এপিক সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই জিনু সব আর্মি আটকেরে বসেছিল এবং জিনু বলে যে, এবং এর সাথে সাথে সোল লিভলিং সিজন 2 শেষ হয়ে যায়। তো জিনু একসময় ই র্যাঙ্কের হান্টার ছিল এবং তাকে নিয়ে কারো মাথা ব্যথাই ছিল না যে সে বেঁচে আছে না বেঁচে নেই। এখন সেই জিনুই দুনিয়ার এখন সব থেকে বড় হান্টার। সো এখন সে কার সামনাসামনি করবে সেটা আমরা পরের সিজনেই দেখতে পাবো। সো তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে এবং এই ফুল সিরিজটি কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবা, এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবা এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।